Hi everyone, welcome to our job study channel. This is Nargis. ভারতের ইতিহাস চ্যাপ্টার ভিত্তিক আলোচনার আজকে আমাদের ক্লাস নাম্বার 3। আমরা আলোচনা করছিলাম কি ভারতীয় সভ্যতার বিবর্তন। এর আগে আমাদের আরো দুটি ক্লাস কমপ্লিট হয়েছে। যারা আগের ক্লাসগুলো দেখোনি বা নিউ ভিউয়ার্স রয়েছে তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ভিজিট করে কিন্তু দেখে নিও। এই ক্লাসগুলো তোমাদের যে কোনো এক্সামের জন্য কিন্তু ভীষণ ইউজফুল হবে। এই ক্লাসগুলো ফলো করলে তোমরা এই টপিকের উপর ডিটেলস আলোচনা, ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং এমসিকিউ পেয়ে যাচ্ছ। সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও। যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো শেয়ার করে নিও। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বৈদিক সভ্যতা। আমাদের যে সেকেন্ড ক্লাসটা ছিল সেখানে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জেনেছিলাম। সেই সিন্ধু সভ্যতারই পরবর্তী সময়ে এই বৈদিক সভ্যতার উত্থান হয়, অর্থাৎ সেই সিন্ধু সভ্যতার ধ্বংসের পরই কিন্তু এই বৈদিক সভ্যতা গড়ে ওঠে। দেখো, বৈদিক সভ্যতাকে তাহলে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ঋগ বৈদিক যুগ বা প্রারম্ভিক বৈদিক যুগ এবং আরেকটা হলো উত্তর বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগ। তাহলে ঋগ বৈদিক যুগ বা প্রারম্ভিক বৈদিক যুগ কি সেটা একটু জানি। বৈদিক সভ্যতার প্রথম পর্ব অর্থাৎ বৈদিক সভ্যতার শুরুতে যে যুগটা গড়ে উঠেছিল সেটাই হলো ঋগ বৈদিক যুগ, অর্থাৎ 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের এই যে সময়কালটা এটাই কিন্তু ঋগ বৈদিক যুগ। ঋগদের সংকলন, আর্যদের যাযাবর থেকে স্থায়ী বসবাস শুরু, প্রকৃতিকে পুজো করার ভিত্তি এবং গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠার যে সময়কালটা সেটাই হলো কিন্তু ঋগ বৈদিক যুগ। আর যেটা উত্তর বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগ সেটা কি না, বৈদিক যুগটা ঋগ বৈদিক যুগের যে পরবর্তী সময়কালটা অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের যে সময়কালটা বা সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ, আরণ্যক, উপনিষদ, এই সব জায়গাগুলো থেকে বৈদিক যুগের কথা আমরা যা জানতে পারি সেটাই হলো কিন্তু পরবর্তী বৈদিক যুগ বা উত্তর বৈদিক যুগ। তবে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র আলোচনা করব ঋগ বৈদিক যুগ বা প্রারম্ভিক বৈদিক যুগ। আমরা আমাদের পরের ক্লাসে জানবো উত্তর বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগ। ক্লিয়ার? তো চলো শুরু করি ঋগ বৈদিক যুগ। দেখো, এখানে ঋগ বৈদিক যুগ সম্পর্কে যে কটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা দেব সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এগুলো সবগুলোই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, তাই তোমরা এগুলো একটু নোট ডাউন করে নিও। প্রথমেই দেখো, প্রথম অপশনে কি রয়েছে, সিন্ধু সভ্যতা ধ্বংসের পর আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে বেদকে কেন্দ্র করে এই বৈদিক সভ্যতা গড়ে ওঠে। তাহলে বৈদিক সভ্যতাটা গড়ে উঠেছিল কোন সভ্যতার ধ্বংসের পর? সিন্ধু সভ্যতার ধ্বংসের পর এই বৈদিক সভ্যতা গড়ে ওঠে। সময়কালটা মনে রাখবো, আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। এবং বেদকে কেন্দ্র করে কিন্তু এই বৈদিক সভ্যতাটা গড়ে উঠেছিল। আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। কোন সভ্যতার ধ্বংসের পর বৈদিক সভ্যতা গড়ে ওঠে? সিন্ধু সভ্যতার ধ্বংসের পর। সময়কালটা হলো 1500 খ্রিস্টপূর্বাব্দ এবং এই সভ্যতা গড়ে উঠেছিল বেদকে কেন্দ্র করে। তাহলে আমরা এখানে একটু বেদ সম্পর্কে জেনে নিই। দেখো, কোশ্চেন কিন্তু অনেক সময় এটা আসে যে বেদ এই কথাটির বা শব্দটির অর্থ কি। তাহলে আমরা দেখবো এখানে বিদ শব্দ থেকে কিন্তু বেদ কথাটার উৎপত্তি হয়। এই বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে বেদ কথাটির অর্থ দাঁড়াবে জ্ঞান। বেদের অপর নাম কি? শ্রুতি। এই বেদকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। বেদ সম্পর্কে আমাদের চ্যানেলে শর্টে একটা কিন্তু জিকে কভার করা রয়েছে, তোমরা সেটা একটু দেখে নিও, ডেসক্রিপশনে আমি সেটার লিংক দিয়ে দেব। দেখো, তাহলে বেদ শব্দের অর্থ আমরা এখানে কি জানলাম? জ্ঞান। বেদের অপর নাম শ্রুতি।
বেদকে কয় ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। আমাদের এই 4টে ভাগের নাম মনে রাখতে হবে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই 4টে বেদের মধ্যে কিন্তু সবচেয়ে প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেন গুলো রিপিট হয়। সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ। এই যে 4টে বেদ আমরা জানলাম, এই 4টে বেদের প্রত্যেকটা আবার কিন্তু 4টি করে ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। নেক্সট দেখো, এরপরে আমরা ঋগ্বেদ যুগ সম্পর্কে একটু জেনে নিই। বৈদিক সভ্যতা যে শুরু হয়েছিল, সেই বৈদিক সভ্যতার স্রষ্টাদেরকে কি বলা হতো? না, আর্য বলা হতো। বৈদিক সভ্যতার স্রষ্টাদের বলা হতো আর্য। এই আর্য শব্দটার অর্থ কি? আর্য শব্দের অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। মনে রাখতে হবে কিন্তু আর্য শব্দের অর্থ। এই আর্য শব্দটা কিন্তু একটা সংস্কৃত শব্দ। এই শব্দের অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। নেক্সট দেখো, বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা। অর্থাৎ এই বৈদিক সভ্যতাটা গড়ে উঠেছিল কিন্তু গ্রামকে কেন্দ্র করে। নেক্সট দেখো, বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ। বেদের প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। সেই ঋগ্বেদই হলো কিন্তু বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ, যেটা কিন্তু পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। মনে রাখবে সবাই। নেক্সট দেখো, ভারতের প্রাচীনতম সাহিত্য হলো বেদ। তাহলে ভারতের প্রাচীনতম সাহিত্য হলো বেদ, বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ এবং পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ। নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট, বৈদিক যুগ থেকে কিন্তু ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয়। তাহলে ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন যুগ থেকে? এখানে অ্যান্সার হবে বৈদিক যুগ থেকে। নেক্সট দেখো, এই যে বৈদিক যুগ বা বৈদিক সভ্যতাটা গড়ে উঠেছিল, সেই বৈদিক সভ্যতায় আর্যরা কিন্তু পরবর্তীকালে, আমরা প্রথমেই জানলাম যে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে যখন আমরা আলোচনাটা করলাম, তখন কিন্তু আমরা জেনেছি যে ঋগ বৈদিক যুগে আর্যরা কিন্তু যাযাবর থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারা যখন স্থায়ীভাবে বসবাস শুরু করে, তখন কয়েকটা পরিবারকে নিয়ে তারা একটা গ্রাম তৈরি করে। বৈদিক যুগে সেই কয়েকটি পরিবার নিয়ে গঠিত গ্রাম এবং সেই গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, যে বৈদিক যুগের কয়েকটি পরিবারকে নিয়ে গঠিত হওয়া যে গ্রাম, সেই গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। এবং এখানে আরো একটা ইম্পর্টেন্ট, কয়েকটা গ্রামকে নিয়ে তখন গঠিত হতো এক একটা বিশ, সেই বিশের প্রধানকে বলা হতো বিশপতি। দেখো, এরপরে আমরা কিছু এমসিকিউ সলভ করব, সেখান থেকেও কিন্তু আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নেব। তো চলো আমরা আমাদের এমসিকিউ গুলো সলভ করি। দেখো, কোন সভ্যতার ধ্বংসের পর বৈদিক সভ্যতা গড়ে ওঠে? আমরা আমাদের আলোচনার প্রথমেই বলেছি যে কোন সভ্যতার ধ্বংসের পর এই বৈদিক সভ্যতা গড়ে ওঠে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে? আমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার ধ্বংসের পরেই কিন্তু এই বৈদিক সভ্যতা গড়ে ওঠে। নেক্সট কোশ্চেন দেখো, বৈদিক সভ্যতার স্রষ্টাদের কি বলা হয়? একটু আগেই আমরা জানলাম বৈদিক সভ্যতা শুরুর সময়, বৈদিক সভ্যতা যারা গড়ে তোলেন, সেই সভ্যতার স্রষ্টাদের কি বলা হতো? বিশপতি, গৃহপতি, কুলপা নাকি আর্য? এখানে তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে আর্য। নেক্সট দেখো, বৈদিক সভ্যতা কি ধরনের সভ্যতা? বৈদিক সভ্যতা কি ধরনের সভ্যতা? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রাম কেন্দ্রিক সভ্যতা। আমরা একটু আগে আলোচনা করলাম যে বৈদিক যুগে আর্যরা তাদের যাযাবর জীবনযাত্রা থেকে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এবং তারা এক একটা পরিবার মিলে একটা গ্রাম তৈরি করে কিন্তু এই সভ্যতাটা গড়ে ওঠে। তাহলে বৈদিক সভ্যতা এখানে
গ্রাম কেন্দ্রিক সভ্যতা। নেক্সট কোয়েশ্চেন দেখো, ঋগ্বেদ যুগে নিচের কোন দেবতার পুজো হতো না? ভেরি ইম্পর্টেন্ট, এখানে নেগেটিভ কোশ্চেন দেওয়া হয়েছে যে কোন দেবতার পুজো হতো না। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? কি কি অপশন রয়েছে দেখো, বিষ্ণু, অগ্নি, ইন্দ্র এবং বরুণ। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বিষ্ণু। বিষ্ণুর এই দেবতার পুজো কিন্তু ঋগ্বেদ যুগে হতো না। নেক্সট দেখো, আর্যরা ভারতে এসে প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? ভেরি ইম্পর্টেন্ট, আর্যরা প্রথম যখন ভারতে আসে তখন কোথায় তাদের বসতি স্থাপন করেছিল? এখানে রাইট অ্যান্সার হবে সিন্ধু ও পাঞ্জাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন বেদ? আমরা সবাই জানি, এই মাত্র আমরা আলোচনা করলাম যে বেদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি। এখানে রাইট অ্যান্সার হবে ঋগ্বেদ। এটাই কিন্তু পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। নেক্সট দেখো, বেদের কোন অংশে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত হয়েছে? বেদের কোন অংশে গায়ত্রী মন্ত্র অন্তর্ভুক্ত হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, বেদের কোন অংশে এই গায়ত্রী মন্ত্র রয়েছে? রাইট অ্যান্সার হবে এখানে ঋগ্বেদ। নেক্সট দেখো, বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? বৈদিক যুগের বিনিময়ে প্রধান মাধ্যম কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট এটাও, অর্থাৎ বৈদিক যুগের মানুষেরা কারোর থেকে যখন কোনো কিছু নিত তার বিনিময়ে কি দিত? এখানে রাইট অ্যান্সার হবে গরু। সেই সময়ে বৈদিক যুগের যে মানুষরা তারা কোনো কিছু নেওয়ার পরে তার বিনিময়ে তাকে দেওয়া হতো গরু, এবং পরবর্তীতে বৈদিক যুগে মুদ্রার প্রচলন শুরু হয়, সেটা আমরা পরে দেখছি। দেখো পরের কোশ্চেন কি রয়েছে, নিম্নের কোনটি আর্যদের ব্যবহৃত মুদ্রা? অর্থাৎ এই মুদ্রা ব্যবহারের পূর্বে তারা যখন কারোর থেকে কোনো কিছু নিত অর্থাৎ তাদের বিনিময়ের মাধ্যম ছিল গরু, এবং পরবর্তীতে যখন তাদের মুদ্রা ব্যবহার করতে তারা শুরু করে তাদের সেই মুদ্রা দুটি ছিল। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উভয়ই, অর্থাৎ নিষ্ক এবং মনা, এই দুটো মুদ্রা কিন্তু আর্যরা ব্যবহার করতেন। ক্লিয়ার? নেক্সট দেখো, বৈদিক যুগে পরিবারের কর্তাকে কি বলা হতো? বৈদিক যুগে যারা পরিবারের যিনি কর্তা থাকতেন সেই কর্তাদের কি বলা হতো? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কুলপা। এখানে কিন্তু কোশ্চেন ভালো করে পড়বে, পরিবারের কর্তাকে বলা হয়েছে, গ্রামের প্রধানকে বলা হয়েছে, না বিশ্বের প্রধানকে বলা হয়েছে, এগুলো কিন্তু মনে রাখবে, দেখে কোশ্চেনের আনসার করবে। তাহলে বৈদিক যুগে পরিবারের কর্তাকে কি বলা হতো? কুলপা। গ্রামের প্রধানকে কি বলা হতো আমরা জেনেছিলাম? গ্রাম্যী। বিশ্বের প্রধানকে বলা হতো বিশপতি। নেক্সট দেখো, বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? এখনই আমরা আলোচনা করলাম, এখানে তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রাম্যী। নেক্সট কোয়েশ্চেন দেখো, বৈদিক যুগের বিদুষী নারী হিসেবে কারা পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট, বৈদিক যুগের বিদুষী নারী হিসেবে কারা পরিচিত? এখানে অপশন রয়েছে দেখো, অন্ডালা ও মমতা, ঘোষা, লোপামুদ্রা, নাকি উপরের সবগুলি। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উপরের সবগুলোই, অর্থাৎ ঋগ্বৈদিক যুগের বিদুষী যে নারী ছিলেন তারা হলেন অন্ডলা, মমতা, ঘোষা এবং লোপামুদ্রা। আবার এখানে পরবর্তী বৈদিক যুগের যখন আমরা পড়বো সেখানে কিন্তু বিদুষী নারী হিসেবে অন্যজনের নাম আমরা পাবো, সেটা আমরা পরে জানবো। নেক্সট দেখো, আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমটির নাম কি? ভেরি ইম্পর্টেন্ট, আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমটির নাম কি? এখানে অ্যান্সার করার পূর্বে আমরা বলে দিই চতুরাশ্রম এই বিষয়টা কি। দেখো, ঋগ্বৈদিক যুগের শেষের দিকে আর্যদের বা তাদের যে সমাজে এই চতুরাশ্রম প্রথার উদ্ভব ঘটে। এই চতুরাশ্রম গৃহস্থ পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত। এই চতুরাশ্রমের আশ্রম হলো জীবনের পর্যায়, যা জীবনের আদর্শ উপলব্ধি করার জন্য এই প্রথার উদ্ভব ঘটে, এবং 4টি আশ্রমে এই পর্যায়গুলো কিন্তু ভাগ করা হয়েছে। তার মধ্যে তোমরা অপশনে দেখতে পাচ্ছ গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রহ্মচর্য এবং সন্ন্যাস। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে? আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মচর্য। এখানে আমরা একটু ডিটেলসে জানি এই 4টে আশ্রমে পর্যায়গুলো দেখে নি, চলো। দেখো,
আমরা আগেই বললাম আর্যদের সমাজে যে চতুরাশ্রমের প্রথাটা শুরু হয়েছিল সেই চতুরাশ্রমকে 4টি ভাগে ভাগ করা যায়। প্রথম হলো ব্রহ্মচর্য, দ্বিতীয় হচ্ছে গার্হস্থ্য, তৃতীয় হচ্ছে বানপ্রস্থ এবং চতুর্থ হলো সন্ন্যাস। এই যে 4টে ভাগ আমরা দেখলাম চতুরাশ্রমের, অর্থাৎ এই যে 4টে আশ্রম, এই 4টে আশ্রম কিন্তু জীবনের এক একটা পর্যায়, জীবনের আদর্শ উপলব্ধি করার জন্যই কিন্তু এই প্রথার উদ্ভব ঘটে বা এই জীবনের 4টে পর্যায়ের উদ্ভবটা ঘটে। প্রথমে কি আছে? ব্রহ্মচর্য। এটা হলো জীবনের প্রথম পর্যায়, অর্থাৎ প্রথম আশ্রম, যা ছাত্র জীবন বা বিদ্যা শিক্ষার পর্যায়। সেই সময় কিন্তু ছাত্রদেরকে গুরুর গৃহে থাকতে হতো। নেক্সট দেখো গার্হস্থ্য। এটা হলো দ্বিতীয় আশ্রম, যা সংসার ধর্ম পালন এবং গৃহস্থ জীবনের পর্যায়। গার্হস্থ্য হলো তাহলে সংসার ধর্ম পালন এবং গার্হস্থ জীবনের যে পর্যায় সেটা হলো গার্হস্থ্য। তৃতীয় যে আশ্রমটা সেটা হলো বানপ্রস্থ। এখানে পরিবার ও সংসার থেকে অবসর নিয়ে বনবাসী হওয়ার পর্যায়, সেটাই হলো বানপ্রস্থ। এবং সন্ন্যাস হলো ঈশ্বর চিন্তায় আধ্যাত্মিক মুক্তি লাভের জন্য সংসার ত্যাগের পর্যায়, এবং এটাই হলো চতুর্থ আশ্রম। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি আর্যদের এক ধরনের খাজানা অর্থাৎ করের নাম? আর্যদের এক ধরনের খাজানা বা কর কোনটি? এখানে কি কি দেওয়া রয়েছে? মনা, নিষ্ক, বালি, উপরের সবগুলোই। আমরা একটু আগেই জানলাম মনা এবং নিষ্ক হলো আর্যদের মুদ্রার নাম, তাহলে এখানে আরেকটা অপশন রয়েছে বালি, আর একটা হয়েছে উপরের সবগুলি। উপরের দুটো তো হবে না, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? বালি। তাহলে আর্যদের খাজনা বা করের নাম হলো বালি, এবং আর্যদের যে দুটো মুদ্রা প্রচলন ছিল সেই দুটো মুদ্রার নাম মনা এবং নিষ্কো। নেক্সট দেখো, বেদকে কেন্দ্র করে যে সমস্ত ধর্মগ্রন্থ রচিত হয়েছে তাকে কি বলা হয়? বেদকে কেন্দ্র করে যে সমস্ত ধর্মগ্রন্থ রচিত হয়েছে তাকে বলা হয়, এখানে রাইট অ্যান্সার হবে সূত্র সাহিত্য। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের অনেক কাজে লাগবে ফর এক্সাম। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। দেখা হচ্ছে ভারতের ইতিহাসের নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।